এই যে তথ্যচিত্র, এই তথ্যচিত্র কিভাবে বিকৃতভাবে এসেছে এবং এখানে ম্যানিপুলেট করে, এডিট করে, যেটার কোনো অথেন্টিসিটি নেই। অথেন্টিসিটি আমরা প্রশ্নবিদ্ধ করেছি। শেখ হাসিনার নিজের কণ্ঠস্বরকে এটাকে এডিট করে, ম্যানিপুলেট করে তথ্যচিত্রটি সাজানো হয়েছে। যেটা করেছে বিবিসি, একই জিনিস, একই কন্টেন্ট আজকে ভিন্নভাবে আল জাজিরা করেছে। তো তাদের বিরুদ্ধে আপনারা মানহানির মামলা কেন করছেন না? সেটা তো কোনো প্রমাণ নেই। আমরা তো বলছি এটা এডিটেড অ্যান্ড ম্যানিপুলেটেড। যদি তাই হয়ে থাকে, গণমাধ্যমে এটা এআই টেকনোলজি ব্যবহার করে এগুলো করা হয়েছে। কিন্তু বিবিসি তো বলছে যে শেখ হাসিনার কণ্ঠস্বর তারা ল্যাবে পরীক্ষা করেছে, যদিও সময় সীমাটি তারা দেয়নি। কিন্তু এটি আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন, যদি এটি ম্যানিপুলেশন হয়ে থাকে, আপনারা কেন আইনি ব্যবস্থা নিচ্ছেন না? এই দুটি প্রতিষ্ঠান তো আইনের ঊর্ধ্বে নয়। আপনারা তো তাদেরকে মানহানির মামলা করতে পারেন, সেটি কেন করছেন না? সে প্রক্রিয়া চলমান। সেই প্রক্রিয়া চলমান। আচ্ছা, তো আপনার কাছে কি মনে হয়, ধরেন যারা এই ম্যানিপুলেশন করছে, কিংবা আপনারা বলছেন যে আপনাদের বিরুদ্ধে প্রচারণা যদি হয়ে থাকে, আপনাদের প্রচারণা কোথায়? আপনারা কেন বিচ্ছিন্ন হয়ে আছেন? আপনারা কেন পিছনে পড়ে আছেন? বাংলাদেশে কি আমরা সংগঠিতভাবে সবাই একটা নিরাপদ অবস্থান থেকে, শান্তিপূর্ণ অবস্থান থেকে রাজনীতি করার আমাদের সুযোগ আছে? আমাদের অ্যাক্টিভিটিসই ওখানে নিষিদ্ধ। আমাদের কর্মীরা কোথাও দাঁড়াতে পারে না, সেখানেও তারা মিছিল করছে, প্রতিবাদ করছে। আজকে গোপালগঞ্জে জনগণই প্রতিরোধ করেছে। আমরা অবাক হলাম, বাংলাদেশের সেনাবাহিনী, সেই এনসিপি, ওই মোহাম্মদ ইউনূসের যে ঠ্যাঙ্গারে বাহিনী, এদেরকে দল করার নামে গোপালগঞ্জে তারা গিয়েছিল। আসল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর সমাধিসৌধকে ধ্বংস করা। তাদের আসল উদ্দেশ্য ছিল গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করা। যেমন তারা ধ্বংস করেছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাস্থল ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনকে। কিন্তু দেখুন, গোপালগঞ্জের জনগণ প্রতিরোধ করেছে, সেনাবাহিনীর প্রোটেকশনে সেই জঙ্গি শক্তি সেদিন গোপালগঞ্জ থেকে পালিয়েছে। সেনাবাহিনী কেন, কি উদ্দেশ্যে তাদের প্রোটেকশন দিল, পালিয়ে যেতে সাহায্য করলো? এটা তো সেনাবাহিনীর দায়িত্ব নয়। এখন সেনাপ্রধান তো আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত, কেন এমনটি হলো? নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর আলী খান তো সিরাজউদ্দৌলারই প্রাপ্ত। এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই। জি, কিন্তু আপনি যদি সেটাই বলেন, তাহলে কি এই রিয়ালাইজেশনটি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পারলেন? ওবায়দুল কাদের সম্ভবত আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে যে প্রশ্নটি আমি রাখতে চাই এখন, যে জনাব ওবায়দুল কাদের, আপনারা এই সেনাপ্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন, সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন, নাকি আপনারা ধরেন আমরা মুখ খুলেছি? আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখি, যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মুখে
তাদের নাকের ডগায় 32 নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা 5ই আগস্টে সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংঘটিত হয়েছে এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল, সমর্থন সূচক সম্মতিও ছিল, এরকমটাও আমরা জানতে পেরেছি। তো তাহলে আপনারা গত 1 বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার? আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন, তো সেটি কবে নাগাদ হতে পারে? সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন? গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে, একথা তো আমরা বলি। সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ থাকতে পারে। সেনাবাহিনী অ্যাজ এ হোল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে তো যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এমনটি তো বলার উপর। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে, আমার বিশ্বাস দেশপ্রেমিক সেনাবাহিনী সেখানে তাদের যে দায়িত্ব, ইতিহাস অর্পিত যে দায়িত্ব, সে দায়িত্ব সময় মতো তারা পালন করবে। তো সেনা প্রধানের প্রতি কি আপনাদের সেই আমি এত কথা বলার পর আপনি আবার প্রশ্ন কেন করছেন? আচ্ছা ঠিক আছে, আসলে বিষয়টিতে অনেক স্পর্শকাতর। সব কথা আমি বলবো না, জি যা বলার বলেই ফেলেছি। জি বুঝতে পেরেছি। এখন রাজনৈতিকভাবে ধরেন একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, সামনে একটা ইলেকশনের প্রক্রিয়া হতে পারে, হবে কিনা আমরা জানি না এখনো, হতে পারে, এবং সেটি আওয়ামী লীগকে বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে। এই বিষয়ে আপনারা কি ভাবছেন? আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি, সেই পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করে, সেই পার্টিকে নিষিদ্ধ রেখে, নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ, নিরপেক্ষ, বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না, হওয়া সম্ভব। যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে? যদি নদীতে ফেলুন, যদি আমি এটুকু জানি, ক্ষমতার রাজনীতির রহস্য পুরুষ ইউনূস তার ক্ষমতাকেই ভালোবাসে, গণতন্ত্র তার কাছে কোনো বিষয় নয়। অলরেডি তার সমর্থকরা, যারা তার সে অ্যালাইড ফোর্সেস, তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা জগাখিচুড়ি পরিবেশ সৃষ্টি করছে, যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে। এখন মানে ধরেন আমি শুনতে পেয়েছি যে জনাব ওবায়দুল কাদের, আপনার সংযোগ কিন্তু বারবার করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জি আমরা শুনতে পাচ্ছি মানে শেখ হাসিনা আপনাদের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন ইন পার্সন। সেটি কেমন হচ্ছে? এবং এই যে জনাব ওবায়দুল কাদের, আপনার সংযোগটি এতটাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে অনেককেই বিতর্কিত অনেক নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে, এটি কতটা সত্য? একথা মোটেও সত্য নয়। এখন এসব বাদ বিচার করার সময়,
এখন সবাই কাজ করছে যারা কাজ করতে চায়। পরবর্তীতে দেখা যাবে কারা সক্রিয় থাকে কারা নিষ্ক্রিয় থাকে। যারা এখন সক্রিয় থাকবে, সংগ্রামে আন্দোলনে থাকবে, সবকিছুই তো আমরা পর্যবেক্ষণ করছি। আর আমাকে যে প্রশ্নটা করেছেন, আমি সেটা বলতে চাই যে আমাদের পার্টিতে একটা নিয়ম আছে, 3 বছর পর পর আমাদের পার্টির সম্মেলন হয়। সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে। আর এই প্রক্রিয়ায় কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাদের নেত্রী, আমাদের সভাপতি শেখ হাসিনাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তবে আমাদের 3 বছর সর্বশেষ আমার 2 টার্মের পর এটা 3rd টার্ম চলছে, এটা শেষ হবে আগামী ডিসেম্বর। এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকব সেটা আমি জানি না, এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থা না থাকে তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার দরকার হয় আমাদের নেত্রী প্রয়োজনে নিতে পারেন। আমার কোনো পদের প্রতি কোনো মোহ নেই। 3 বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে। স্বাধীনতার পর এটা কারো ভাগ্যে জুটেনি। আমি সর্বমোট 18 বছর মন্ত্রী ছিলাম, আওয়ামী লীগ করে এ সৌভাগ্য কারো জুটেছে এমন তো আমার মনে পড়ে না। এরপর কোনো পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আমি এখন দিতে চাই, আমার পাওয়ার ঘরে সব শূন্যতাই পূরণ হয়ে